মনে ছিল কত আশা প্রেমে প্রীতি ভরা সুখের সংসারে মনে ছিল কত আশা নিঠুর নিয়তি করলো না ক্ষমা শ্মশান কাঁদছে ভালোবাসা ও নিঠুর নিয়তি করলো না ক্ষমা শ্মশান কাঁদছে ভালোবাসা প্রেমে প্রীতি ভরা সুখের সংসারে মনে ছিল কত আশা নিঠুর নিয়তি করলো না ক্ষমা শ্মশানে কাঁদছে ভালোবাসা ও নিঠুর নিয়তি করলো না ক্ষমা শ্মশানে কাঁদছে ভালোবাসা শ্মশানে কাঁদছে ভালোবাসা শ্মশানে কাঁদছে ভালোবাসা শ্মশানে কাঁদছে ভালোবাসা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে না না আমি আর তার কথা ভাববো না সে যখন আমার কথা ভাবে না আমি তার কথা ভেবে ভেবে অস্থির হব কেন মনকে আমার কঠিন করতেই হবে হৃদয়ের সকল দুর্বলতাকে দু হাতে চেপে ধরে বুঝিয়ে বলবো আমি সব কিছু বুঝে নিয়েছি আপনি আমি আপন মনে পথ দিয়ে হাঁটছি না চোখে দাঁড়িয়ে গেলাম অবাক বিস্ময়ে তাকিয়ে বিউটিফুল ভেরি বিউটিফুল চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এইসব কথা কি বলছেন আপনি একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে যা বলা উচিত তাই বলছি তাছাড়া সুন্দরী আর সুন্দরের পূজা করার জন্যই তো আমি এই নয় গোলাপ ফুলটা ধরো প্লিজ সে কি তুমি ফুল ভালোবাসো না আপনার সাহস তো কম নয় একটা বাইরের ছেলে হয়ে আপনি আমাকে আরে বাবা মানুষ দূরে থাকলেই পর আর কাছে যাব এই যে আমি তোমার কাছে এসেছি বুঝে না আমি কিন্তু তোমার আপনজন হয়ে গেছি অতি বড় আপনজন তুমি পরম নির্ভয়ে দুয়ার ছেড়ে ঝাঁপ দিতে পারো আর আমাকে ঘিরে তোমার জীবন মধুময় হয়ে উঠবে এখনো তো আমার অন্তরের পরিচয় পাওনি ডাললে তাই
আমার মহত্বের ধারে কাছে পৃথিবীর কোনো পুরুষ তোমার সে আনন্দ হচ্ছে তাই না? হ্যাঁ, তবে আনন্দ নয়, ঘৃণা হচ্ছে। মেয়েদের দেখলে যে সব পুরুষেরা হেলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে, মেয়েরা তাদের ঘৃণাই করে, ঘৃণা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। মেয়েদের মিষ্টি কথায় ভুলিয়ে যারা তাদের বঞ্চনা করে, আপনি সেই সব মহাপুরুষদেরই একজন। তবে তুমি চলে কিন্তু না 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 আমাদের দৃষ্টি মত করতেই হবে। আমি বলছিলাম কি তুমি ভুল করো না, চলো না দুজনে ওই নির্জন জায়গাটা গিয়ে একটু বসি, সেখানে গিয়ে না আমার মনের সব কথা তোমাকে বলবো। দেখবে আমার মনের মধ্যে কত ভালোবাসা জমা হয়ে আছে। চলো না। খবরদার, আর এক পাও নড়বেন না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আর যদি না যাই তুমি ভুল করলে সুন্দরী, অস্ত বড় ভুল করলে। তোমাকে যখন আমার একবার ভালো লেগেছে, একদিন আমার বুকে তোমাকে ধরা দিতেই হবে। আর সেই দিন তোমাকে আমি আমার বুকে চেপে ধরে সুগন্ধি গোলাপের খবরদার, তোমরা কেউ হাসবে না। ওই হাসি আমি সহ্য করতে পারছি না। আমি যেমন কাঁদছি তোমাদের করতে পারবে না। সে যে আমাকে সব সময় ডাকছে গো, তা তো আমি জানি না। সব সময় আমাকে হাত পাগল না 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 না, তুমি কেমন করে জানবে? তুমি যদি আমার মতন পাগল হতে তাহলে আমার কোনদিন তো এইভাবে আমার সামনে কেউ এইভাবে কথা বলে না। তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে মা? আমার এখন আছে, এখনই আমাকে থানায় যেতে হবে। থানার বড় বাবুর কাছে অনেক অভিযোগ জানাতে হবে। আমি দেখতে চাই পাপ পুণ্যের বিচার হয় কি না, অপরাধী তার উপযুক্ত শাস্তি পায় কি না। শাস্তি, শাস্তি তো পেতেই হবে, কিন্তু সেই শাস্তি দেব তোকে আমি রে বড় সুখে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমার সর্বস্ব গেছে যায়, তবু আমি বেঁচে থাকবো সেই দিনটার অপেক্ষায়। যেদিন পাপী তার বুকে রক্ত দিয়ে মহাপাপের প্রায়শ্চিত্ত করবে, আর সেই স্বর্গীয় দৃশ্য দেখে আমি মনের আনন্দে তাতই তাতই করে নাচবো আর হাসবো আর গান গাইবো। চলি ম্যাডাম।
আবার আমাদের দুজনে দেখাবে। আর সেই দিন তোমাকে আমি না থাক, সময় সব কিছু বুঝিয়ে দেবে। তবে একটা কথা মনে রেখো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজ হয়তো এ দেখাই শেষ দেখা নয়তো। কি একটা অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠলো কেন? তবে কি অনেক যত্নে লালন করা আমার এক স্বপ্ন কোনো এক অদৃশ্য ইঙ্গিতে ভেঙে খান খান হয়ে যাবে? না মল্লিকা, তোমার স্বপ্নকে সার্থক করতে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেব। আদর্শ, তুমি এসেছো? তোমার কাছে কি না এসে থাকতে পারি মল্লিকা? তোমার ওই সুন্দর মুখখানা আমি কিছুতেই ভুলতে পারবো না। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে একটাই মুখ আমার চোখের সামনে বারবার ভেসে বেড়ায়, সে শুধু তোমায়। বলো বলো আদর্শ, তোমার মুখে আমি এই কথা বারবার শুনতে চাই। একই একই তোমার চোখে জল, তুমি কাঁদছো? না মানে কি হয়েছে তোমার? তোমাকে আজ এত অস্থির দেখাচ্ছে কেন? আমার ভীষণ ভয় করছে গো। ভয়? কিসের ভয়? তুমি হয়তো আমাকে অহেতু ভাবনা মনের মধ্যে প্রশ্রয় দিয়ে নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে সেই কষ্ট আমার বুকেও বেশি করে বাজবে। আমার ভুল হয়ে গেছে গো। এরকম ভুল আর কোনোদিন করো না। আরো একটা কথা বলে রাখছি, জীবনের ঝড় ঝঞ্ঝা যতই আসুক না কেন আমরা কেউ বিচলিত হব না। ছোট্ট একটা ভেলায় ভেসে চলেছি আমাদের ভালোবাসাকে সম্বল করে সেই মহাসমুদ্রে পাড়ি দিয়ে পৌঁছে যাব স্বপ্নপুরীর দেশে, যেখানে অপেক্ষা করে আছে অনাবিল আনন্দ আর রাশি রাশি শান্তি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। রাখরি এই বেটা রাখরি বলি হয়েছেটা কি? সারের মধ্যে এমন চিৎকার করছেন কেন? কি বললি? তুমি সার নাও, তুমি একটা আসতো গাদা। আর একটা কথা বলবো না, তোর মুখ ছেড়ে দেবো। তবু যদি জুতোটা আমরা নিজের পয়সায় কেনা হতো। জামাই ওর ঘাড় মরতে খাচ্ছ, তার উপর লম্বা লম্বা কথা বলতে আমরা লজ্জা করি না? মানুষের ঘেন্না বলে একটা কথা আছে, তোমার মধ্যে তার বিন্দু মাত্রাও নেই।
এই রে ভয় একবার সে দিয়ে গেলাম, কোথায় লুকোবো তা ভেবেই পাচ্ছি না। আমার সঙ্গে রসিকতা করো। মাথা খারাপ, তুমি হলে এ বাড়ির আত্মীয়, আমি কি তোমার সঙ্গে রসিকতা করতে পারি? হ্যাঁ শালাবাবু, তুমি আর কতদিন এই বাড়িতে থাকবে? তা সেই খোঁজে তোর দরকার কি শুনি না? না চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম, এরপর আর কত কি দেখতে হবে কে জানে। সত্যি মানুষ যেমন অমানুষ হতে পারে। ও বাবা, আবার ইংরেজিতে গালাগালি দেওয়া হচ্ছে। শুনেছি লেখাপড়া লোকেরা নাকি ভদ্রলোক হয়, তা তুমি এমন অভদ্র কেন? তোমার বাবা বুঝি তোমাকে চুরি করে লেখাপড়া শিখিয়েছিল? এই তুই যাবি এখান থেকে? হ্যাঁ, তোমার মতো মহাপুরুষের কাছে থাকতে আমার বয়ে গেছে। এখন বলো আমাকে ডাকছিলে কেন? জুতো বালিশ হয়ে গেছে? না। কেন হয়নি কেন? দাদাও আমাকে জুতো বালিশ করতে দেয়নি। কে? আদর্শ? ও, ওই আস্কারা দিয়ে তোকে মাথায় তুলেছে তাই তো? সত্যি তো দাদা, ওর একটা ভারী অন্যায়। তোমার মতো মাতামাতি করবে তা নয়, আমার মতো ছোট লোক চাকরকে নিয়ে। ঠিক আছে দাদা, ওকে আমি বলে দেবো। তোকে আর কিছুই বলতে হবে না। সত্যি না, তুমি যদি আর কয়েকটা দিন আগে আসতে, এত টাকার লোকসান হতো না। আপনি তো এতদিন আপনার নিজের ভাড়াটা বুঝতে পেরেছেন। কিছু বলবি না তুই? না, শুধু ভাবছি। কি ভাবছিস? আলো আর আধারের মধ্যে কতখানি তোমার, কিন্তু আমি একটা জেনে রাখলাম মানুষ আলোকেই ভালোবাসে, আধারকে নয়, আধারকে নয়। অসহ্য, অসহ্য। বাড়ির ছোট লোক চাকর আপনাকে উপদেশ দিয়ে গেল? উপদেশ দিয়ে গেল বুঝি? ও বাবা, আপনি বুঝতে পারছেন না, ওই বুড়ো শকুনটা আর আমাদের আদর্শ যেভাবে ছেলে মানুষ শুরু করেছে, তাতে কিন্তু আপনি আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কি করেনি? একটা হাঁ করে মেয়ের সঙ্গে মেলামেশা করছে, তাকে বিয়ে করবে বলে আমার কোথাও দিয়েছে। মেয়েটাকে ঈশ্বর মাস্টারের মেয়ে মল্লিকা। কি এত নিচে নেমে গেছে আদর্শ? না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি হুজুর, কিন্তু নিজের চোখে যখন দেখলাম তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো। তুমি কি দেখেছো চক্রবর্তী? আগে ছোট মুখে বড় কথা বলা কি ঠিক হবে হুজুর? তোমরা বুঝতে পারছো না আমার মনের মধ্যে যে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে। এমন মহৎ মানুষটাকে কেউ চিনতে পারলে না? বলো ঈশ্বর মাস্টারের লজ্জা ঘেন্না বলতে কি কিচ্ছু নেই? দেশে এত ছেলে থাকছে, তার ওই ধিঙ্গি মেয়েটাকে আমাদের ওই ছোট বাবুর পেছনে লেলিয়ে দিলে। তুমিও একথা বলছো? আগে আমি কত দিন দেখেছি হুজুর, ওই নষ্টা মেয়েটা ছোট বাবুর গোলা জড়িয়ে ধরে না, কি ঢোলা ঢোলি। না হুজুর থাক, আমার আবার ছোট মুখে কি বলতে কি বলে ফেলবো তার ঠিক আছে। তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো মা। বলতে পারো আমরা আমি এখন কি করবো? দানা ছেড়ে দিতে হবে জামাই বাবু। আজ আপনি আদর্শ সাবধান করে দেবেন, ভবিষ্যতেও যেন মেয়েটার সঙ্গে কোনোদিন আর মেলামেশা না করে। কিন্তু জামাই বাবু, চোখে রং লাগলে সবকিছু রঙিন মনে হয়, তাই সবার আগে আদর্শ চোখ থেকে আমাদের রঙিন চশমাটা খুলে ফেলতে হবে। আমি নিশ্চিত থাকতে হবে, আমি বেঁচে থাকবো আপনার কারোর কাছে ছোট হতে হবে না। আর আপনার বংশমর্যাদা কখনো না। এই অমলান চৌধুরী মানে আপনার সারা তার পুত্র জীবন উৎসর্গ করবেই তাহলে চুরি জমের উপর আপনাদের কথা বলবেন।
বাবাজির কথা শুনে প্রাণ একেবারে জুড়িয়ে গেল। যেন সোনার টুকরো তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো মা। ঈশ্বর মাস্টারকে আমি সহজেই ছেড়ে দেব না। আচ্ছা করে টাইট দেবেন হুজুর। বেটা কুয়োর বেট সাগরে ঝাঁপ দিতে যা। কানে কানে হলো কি? পানি লোকের বাণিজ্য বলে দেশে কিচ্ছু রইল না। করতে তোমাকে কিন্তু আমার একটা উপকার করতে হবে। এ অধমকে আর লজ্জা দেবেন না হুজুর। আপনার উপকার করতে পারলে আমি তো নিজেকে ধন্য মনে করবো। আমি দু চোখে দেখতে পারি না। আমার সুদের কারবারি ওই ছোট লোক চাচাগুলোকে হাত করে করতে বলুন। আর এমন কি কঠিন কাজ হুজুর? আমি আজই মধুপুর গায়ে রটিয়ে দেব। ঈশ্বর মাস্টারের মেয়ে না চরিত্র। এই নাও টাকা। কাজের আগেই বকছি। তুমি জানো না তো করছি আমার সম্মান বজায় রাখতে 2-10,000 টাকা খরচ করতে আমি পিছপা হব না। ঠিক আছে হুজুর। ওই ঈশ্বর মাস্টার আর তার ওই নষ্ট মেয়েকে আমি একেবারে কি জগবৎ করে ছাড়বো এই আপনাকে বলে রাখলাম। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো মা। তাহলে আমি আসি হুজুর। দরকার পড়লে বলবেন। আপনার সেবা করতে পারলে আমি ধন্য হয়ে যাব। আসি হুজুর, আসি। আমার রক্তে গড়া সন্তান আমার এই উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে দিতে চায়। আমি যা অভিশাপ দিই ভাবতে পারছি না, আমিও ভাবতে পারছি না মানুষ এত নিষ্ঠুর হয় কেন। প্রগতিশীল যুগে মানুষের বাঁচতে চাওয়া নিয়ে অন্যায় নয়, অথচ কোথা থেকে আসছো? মালিনীর চর থেকে। ওখানে আবার মানুষ যায় নাকি? কেন? ওখানে তো মানুষই থাকে বাবা। তাই বলে আমার ছেলে হয়ে তুমি মানুষের কাছে গেলে মানুষের জাত যায় না বাবা। আদর্শ আমি জানি গরিব মানুষের সঙ্গে আপনি আমার মেলামেশা পছন্দ করেন না, কিন্তু আমাকে যে ওখানে যেতেই হবে। চর থেকে উচ্ছেদের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বলি হয়ে আমি তাদের নিরাশ্রয় হতে দেবো না। কি বললেন? দীর্ঘ 25 বছর ধরে তারা ওই চরে বাস করছে। আর জোর করে তাদের উচ্ছেদ করার চেষ্টা করলে সবার আগে আমি দেখলাম। আচ্ছা, অনেক দূর এগিয়ে গেছো দেখি। কি বোধহয় জানো না এই পরিতোষ মজুমদার অভিধানে জয় বলে কোনো শব্দ নেই। আমি যা চাই আমি আপনাকে অনুরোধ করছি বাবা, অকারণে সহজ সরল মানুষগুলোর বুকে দুঃখের পাহাড় চাপিয়ে দেবেন না। ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষকে আপনি ভালোবাসতে নাই পারেন, তাদেরকে অবজ্ঞা করবেন না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু না, আর তোমার সেখানে যাওয়া হবে না। আজ থেকে ঈশ্বর মাস্টারের বাড়িতে যাওয়া তোমার বন্ধ। কারণ আমি চাই না ওই নষ্টা মেয়েটার সঙ্গে তুমি মেলামেশা করো। আপনি ভুল করছেন বাবা,
কারোর সম্পর্কে সঠিক না জেনে বিরূপ মন্তব্য করা ঠিক না। বিরূপ মন্তব্য? ঈশ্বর মাস্টারের মেয়ে ফুলের মতন পবিত্র, নিন্দুকেরা ফুলের নামে যতই কুৎসা রটাক না কেন, ফুল সে ফুলই থাকে। তাই নাকি? তুমি তাকে? আমি তাকে অনেক দিন ধরেই চিনি। তোমার চেনার মধ্যে কোনো ভুল থাকতে পারে। আকাশে লক্ষ তারার ভিড়ের মাঝে চাঁদকে চিনতে যেমন মানুষের ভুল হয় না, ও, আমি যা শুনেছি তাই সত্যি। তুমি তাকে বিয়ে করতে চাও? আপনি ঠিক শুনেছেন বাবা, আমি তাকে সত্যি বিয়ে করতে চাই। বনের ফুল বনেই ফুটে থাকবে তা তো হতে পারে না। আমি তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে এই সমাজকে দেখাতে চাই জগৎ সংসার নয়। চুপ করো। নির্লজ্জতার সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে আমি। বাবা, তুমি যদি মনে করে থাকো সন্তান স্নেহে আমি দুর্বল, তাহলে তুমি মূর্খের সঙ্গে বাস করছো। জীবনের কোন অবস্থাতে আমি আমার আভিজাত্য কোনো মতেই বিকিয়ে দেব না। বাবা আপনি, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন তুমি ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করবে না। সেই সঙ্গে এটাও মনে রাখবে, আমার মনোনীত পাত্রী আমার পুত্র হয়ে আসবে। এর অন্যতা হলে আমি তোমাকে ছেলে বলে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে। সেই ঝড়ে সত্যের উজ্জ্বল আলোকটাকে আমি নিভে যেতে দেবো না। মিথ্যা অভিযোগকে বড় করে দেখতে গিয়ে একটা চরম সত্যকে আমি গলা টিপে খুন করতে পারবো না। আমার জীবনে মল্লিকা ছিল, আছে আর থাকবেও চিরকাল। স্বার্থপরতার সাগরে নিমজ্জিত হয়ে আমি তাকে বিন্দুচ্ছিত হতে দেবো না, কিছুতেই না। কি বলছো রহিম? আমি ঠিকই বলছি মাস্টার মশাই। এই দুঃখরণ চক্রবর্তী আপনি চেনেন না, ও বেটা একটা পাক্কা শয়তান। আমি ওকে অনেকদিন আগে থাকতেই চিনি রহিম। হেন কাজ নেই যা ও করতে পারে না। আসলে মানুষ যখন লোভের দাসত্ব করে, সে তখন তার বিবেক মনুষ্যত্বকেই গলা টিপে খুন করে। আজ ওর স্বার্থে ঘা পড়েছে, তাই ও ফোঁস করে উঠবেই। কিন্তু না, তাতে ভয় পেয়ে থেমে গেলে চলবে না। ওই বুড়ো শুকুরকে ভয় পাবো আমি? আমি আপনাকে ওয়াদা দিচ্ছি মাস্টার বাবু, অন্যায়ের প্রতিবাদ করতে আমি আমার জান কবুল করে দেবো। তুমি সাচ্চা মানুষ বলেই আজ এ কথা বলতে পারছো রহিম। আজকের পৃথিবীতে সবই আছে, নেই শুধু খাঁটি মানুষ। কি বলছেন মাস্টার বাবু? আমি ঠিকই বলছি। এই বয়সে আমি অনেক দেখলাম, একই ছাদের নিচে বাস করেই বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেয়। বলতে পারো রহিম, সমাজটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে? আমি মূর্খ মানুষ, অত সব জানি না। তবে একটা কথা বলবো, আপনাকে কেউ যদি ছোট করতে চায় তাহলে আমি তাকে সহজে ছেড়ে দেব না। তুমি? আমি ভুলিনি, আর কোনোদিনও ভুলবো না। আমার ছেলেটা যখন কঠিন অসুখ করেছিল, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল, কই আপনি আমার পাশে না দাঁড়ালে ছেলেটা এতদিন আমার কবরের তলায় ঘুমিয়ে থাকতো। কই সেদিন তারা দূর থেকে হেসে দেখছিল, কেউ সাহায্য করতে আসেনি। তাই আমার জন্য আপনি যা করেছেন সে ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না মাস্টার বাবু, কোনোদিনও না। না না, আমি এমন কিছু করিনি রহিম। মানুষ হয়েই মানুষের কর্তব্যটুকু পালন করেছে মাত্র। কজন মানুষ এই কর্তব্য পালন করতে পারেন বলতে পারবেন মাস্টার বাবু? কই
কই সেদিন তো আমার পাশে কেউ তারা এসে দাঁড়ায়নি। আসলে আমি গরিব, তাই গরিবের জীবনে কোনো মূল্য নেই, তাই তারা দূরে দাঁড়িয়ে থেকে হেসে দেখেছিল, তাই তাদের ভুল ভাঙিয়ে দিয়ে তাদের আঙুল দিয়ে চোখে দেখে দিয়েছিলেন যে দুনিয়ার সবাই বেঁচে থাকার অধিকার আছে। যাও, তুমি এখন বাড়ি যাও রহিম। আমাকে তাড়িয়ে দিচ্ছেন মাস্টার বাবু? না না, এই বাড়িতে তোমার অবাধ অধিকার, যখন খুশি তুমি আসবে। তবে হ্যাঁ, আমি যদি আত্মসুখে মগ্ন হয়ে যদি কোনোদিন তোমার উপর মুখের উপর দরজা বন্ধ করে দিই, সেদিন তুমি তোমার ওই হাত দুটো দিয়ে আমার গালে চড়ে বসিয়ে দিও রহিম। না না, তাতে আমি কিছু মনে করবো না। আমি জানবো আত্মসচেতন হতে এটা আমার প্রয়োজন ছিল। এমন কথা বলবেন না মাস্টার বাবু, আপনি বৃহস্পতির সূর্য, আপনি কোনোদিন ভুল করতে পারেন। আমার উপর তোমার এতখানি বিশ্বাস? যা সত্য তার উপরেই তো বিশ্বাস করা যায় মাস্টার বাবু। রহিম, আপনাকে দেখে রহিম সত্যের মর্যাদা দিতে শিখেছে, তাই আমার সারা জীবনের অন্ধকার আপনি দূর করে দিয়েছেন। তাই বলছি, আমার মল্লিকা বহিনের নামে কেউ মৃত্যু অপবাদ দিলে তার জিভটা আমি টেনে ছিঁড়ে নিয়ে রহিম, তুমি মল্লিকা বহিনকে আমি শ্রদ্ধা করি, একই রক্তই দুজনের শিরায় প্রবাহিত না হলেও সে আমি তার হতভাগ্য দাদা। তাই আমার বহিনের অসম্মান আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। আজ তুমি ধন্য, শিক্ষা বিফলে যায়নি। ওরা আজিত সৈনিক হয়েও যে চেতনা তুমি সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছ, সেই চেতনাই একদিন নতুন সমাজের জন্ম দেবে। আর সেই শুভ দিনেই সবার উপরে থাকা পিছনের মানুষেরা একদিন তার উচ্চারণে চিৎকার করে বলবে, বলতে হবে না, আর কিচ্ছু বলতে হবে না, এসে গেছি। আপনি অবাক হলেছে মাস্টার? না মানে আপনি আমার বাড়িতে? আমাকে শত্রু ভাবতে পারো, আমি তো তোমাকে অতি বড় আপনজন ভাবি। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো মা। মুখে রক্তটা মরেও বন্ধ করো, যে খুব মজা হচ্ছে। আমায় কিছু বলছেন? বলবো ভাই, কি নিশ্চয়ই বলবো। আর সেই জন্যই তো সব কাজ ফেলে তোমার কাছে ছুটে আসা। সত্যি কথা বলতে কি মাস্টার, তোমার মতো ধার্মিক মানুষ আছে বলেই না পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উঠছে। আর কেউ না জানুক, আমি তো জানি তুমি কত উঁচু দরের মানুষ। ওসব ফলিতা না করে আসল কথাটা কি তাই বলুন, কারণ আমার অনেক কাজ আছে। তুমি হলে কাজের মানুষ, কিন্তু মাস্টার গায়ে যে কান পাতা যাচ্ছে না। ওই গায়ের সবাই বলাবলি করছে মল্লিকা নাকি নষ্ট, চরিত্রহীন। কি ঘেন্নার কথা! ও, মায়ের সবাই বলাবলি করছে, আপনি কিছু বলছেন না? আমি তারা প্রভু জগতের কল্যাণ করবা। ধর্মের ভেগ ধরে নিজেকে আর কত ঠকাবে? ওই ভালো মানুষের মুখোশ পরে গৃহস্থকে সাবধান করে চোরকে চুরি করতে চমৎকার। সত্যি আপনার চুরি নেই। মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে আপনাকে না দেখলে বোঝা যায় না। জানো, আমি ইচ্ছা করলে তোমাকে আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আমার আর হারাবার কিছু নেই। এখন আপনার অনেক কিছুই আছে, অতএব হে সাধু, আপনি সাবধান।
আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন এ বাড়িতে আসবেন না। কারণ আমি মানুষকে প্রশ্রয় দিই, আপনার মতো অমানুষকে নয়। অপমান, ভয়ঙ্কর অপমান। চিবিয়ে খাচ্ছেন চক্রবর্তী মশাই? এই যে তোমার বাবা, তার এত বড় সাহস যে সে আমাকে যাচ্ছে তাই অপমান করে। সে কি বাবা আপনাকে অপমান করেছে? না না, আপনার মতন মহাপুরুষকে বাবা অন্যায় করে খুব ভুল করেছে। তুমি বলো বাবাজি, আমি নিরীহ গো বেচারা মানুষ, তোমাদের ভালোর জন্য কোথায় আমি। এ কি, তুমি হাসছো বাবাজি? আপনার কথা শুনে না হেসে পারলাম কই। আচ্ছা চক্রবর্তী মশাই, জীবনে আপনি কখনো ভালো কাজ করেছেন? কি বললে? নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, উত্তর খুঁজে পাবেন। অবশ্য বিবেক নামক পদার্থ যদি আপনার মধ্যে থাকে। কি, তুমি আমাকে অপমান করছো? অপমান বোধ যদি আপনার থাকে, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি বললে? ঠিকই বলেছি, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি। আচ্ছা, এই অপমান আমারও মনে থাকবে। মনে ভেবেছো ওই বড় লোকের বাড়িতে মনের বিয়ে দিয়ে খুব সুখে থাকবে না? কিন্তু এই দুঃখ হরণ চক্রবর্তী থাকতে সেটা কোনোদিন হবে না। তোমাদের বড় ভাতে আমি ছাই দেব, আপনি তোমার ওই কুলোটা বোন সারা জীবন তোমাদের গল্প হয়ে থাকবে। খবরদার, এই কথাটা ওই অস্থির কথাটা একবার উচ্চারণ করলে খুশি মেরে আপনার মুখে ম্যাপটাই আমি বদলে দেবো। ঠিক আছে, হজম শক্তি আমারও আছে, তাই আজ আমি হজম করে গেলাম। তবে ঠিক সময়ে আমি কিন্তু বিষ উগরে দেব। এই দুঃখ হরণ চক্রবর্তীকে তুমি চেনো না, যেদিন বুঝবে সেদিন হাড়ে হাড়ে টের পাবে। তারা তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করবো, কল্যাণ করবো। আশ্চর্য, বুড়ো হয়ে মরতে চলো, মানুষটার স্বভাবের পরিবর্তন হলো না। এই ভয়টা কি এমন শিক্ষা দেবে মানুষকে আর মানুষকে করতে পারবে না। দাদা, এই দাদা, কি রে দাদা, একাগ্র চিত্তে তুই কার ধ্যান করছিস? জানি রে দাদা, তুই না বললেও আমি সব জানি। কি জানি? বলবো, তুই এখন পরমার চিন্তায় বিভোর হয়ে আছিস। পরমা খুব সুন্দরী, তাই না রে দাদা? কি করে বলবো বল, তার মুখের দিকে তো কোনোদিন চোখ তুলে তাকাইনি। কি, তুই? পরমা না হয়ে জুই শিউলির নামে কোনো মেয়ে হলে তাকে নিয়ে হয়তো আমি স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু পরমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা যায় না। কি বলছিস দাদা? ঠিকই বলছি রে, বড় লোকের একমাত্র আদরে মেয়ে পরমা, আর আমি সামান্য স্কুল মাস্টারের ছেলে, কারখানায় কাজ করি। আমার স্বপ্ন পরমা ফুল হয়ে ফুলবে কেন বল? তাই মনের অগোচরে যে স্বপ্ন লুকিয়ে ফুটে উঠেছিল তা করেই আমি তাকে বিনষ্ট করে দিয়েছি। দাদা, কি রে? পরমা তোকে ভালোবাসতো? ভালোবাসা? বড় লোকের ভালোবাসা আর মুরগি পোষা এক। কি রে, খুব ভয় পেয়ে গেছিস মনে হচ্ছে, কিন্তু তোর তো কোনো উপায় নেই। জল ছেড়ে জলে ঝাঁপ দিয়েছিস। তুই নিশ্চিন্ত থাকবো, ধনীর ছেলে হলেও আদর্শর কোনো তুলনা হয় না। তোর ভালোবাসার মর্যাদা সে নিশ্চয়ই দেবে। কিন্তু জগতে এখনো অনেক মানুষ আছে যারা সত্যের জন্য হাসতে হাসতে সব কিছু ত্যাগ করতে পারে। কিন্তু সংসারের আড়ালে তুই নিজেকে লুকিয়ে
লুকিয়ে না রেখে তুই তোর স্বপ্নের বাস্তর ঘর সাজিয়ে রাখবো। তুই হবি, তোর স্বপ্ন সার্থক হবে রে বোন, তোর স্বপ্ন সার্থক হবে। জানি না আমার অদৃষ্টে কি লেখা আছে। কার অদৃষ্টে কি লেখা আছে কেউ জানে না, তবে আমাদের ভালোবাসা যে সত্যি এটা আমাদের হৃদয়ে লেখা আছে। আদর্শ, তুমি দূরে দাঁড়িয়ে রইলে কেন মল্লিকা? এসো, কাছে এসো বলছি। কিন্তু ভাবনার মিছিলে সামিল হয়ে আমি তোমাকে আর দূরে সরে থাকতে দেব না। ধরো আমার হাত, ধরো মল্লিকা। কিন্তু এখনো দ্বিধা, এখনো সংকোচ। তুমি তো জানো মল্লিকা, উর্বর জমিতেই জন্মায় বিশ্বাসের ফসল। অনাবৃষ্টিতে সেই ফসলের অকাল মৃত্যুও তো হতে পারে। তাহলে তো বিশ্বাস চিরতরে লুপ্ত হয়ে যাবে, বদলে যাবে সুস্থ স্বাভাবিক মানুষের দিনলিপি। তোমার নিশ্চয়ই মনে আছে মল্লিকা, আমি তোমাকে বলেছিলাম জীবনের কোনো অবস্থাতেই আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তাই আজ আমি নিষেধের বেড়াজাল ছিন্ন করে পূজারিনী প্রতিমার সামনে এসে দাঁড়িয়েছি প্রতিষ্ঠার মন্ত্র বুকে নিয়ে। কি হলো, কথা বলছো না কেন? তাহলে কি বুঝবো আমি তোমার উপযুক্ত নই? আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, এই মুখ কার ধ্যানরত? সে কি তোমার নয়? যে ফুলের ডালি হৃদয়ে সাজিয়ে রেখেছি, সে ফুল তোমাকে ছাড়া আমি অন্য কারোর পায়ে দিতে পারবো না, কিছুতেই না। আসতে বল। বাবা, জীবনটা শুধু যোগী আছে প্রিয়, আর তখনই হৃদয় হয় ক্ষত বিক্ষত। শ্রাবণের ধারা, মাস্টার মশাই, স্বপ্নভঙ্গের বেদনা মানুষ কি কুড়ে কুড়ে শেষ করে দেয় আদর্শ। তাই বলছি আদর্শ, তুমি ওই হতভাগিনীকে আর স্বপ্ন দেখিও না। যাও, তুমি বাড়ি যাও আদর্শ। আপনি আমাকে ভুল বুঝবেন না মাস্টার মশাই, মল্লিকাকে আমি ভালোবাসি, আমি ওকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। না না, তা কেমন করে সম্ভব? কেন সম্ভব নয়? মল্লিকা গরিবের মেয়ে, আর তুমি মস্ত বড় ধনীর ছেলে, তাই তোমাদের দুজনের মিলন হতে পারে না। আপনিও এ কথা বলবেন মাস্টার মশাই? সেটা সত্যি। কোন পথার হাটে আজ তোমার দাম অনেক। তোমার বাবা তোমাকে কোন পথার হাটে বিক্রয় করেই অনেক টাকা মুনাফা লুটতে চায়। আমি একজন সাধারণ রিটায়ার্ড স্কুল মাস্টার। কোন পথার হাটে তোমাকে কেনার সামর্থ্য আমার নেই বাবা। নইলে এই পৃথিবীর সবাই চাই তার মেয়ে সুখী হোক। বাবা, আমি তো গরিব বাবরে মা, তাই ইচ্ছে থাকলেও উপায় নেই। দাঁড়ান মাস্টার মশাই, আমার বাবার অর্থ আছে বলেই আমাকে এইভাবে পরাজয় স্বীকার করে নিতে হবে? আমার বাবার ইচ্ছাটাই সব, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। আদর্শ, আপনি আমার শিক্ষাগুরু। আপনি বলেছিলেন যে সত্যর জন্য সবকিছু ত্যাগ করতে পারে সেই প্রকৃত মানুষ। আপনি বলুন, আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়। আমাদের পবিত্র ভালোবাসাকে সার্থক করতে আমি যদি মল্লিকাকে স্ত্রী রূপে গ্রহণ করি, সেটা কি আমার অন্যায় হবে? না না, আপনি জানেন না আমার মনের মধ্যে যে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে, আমি বোধহয় পাগল হয়ে যাব। আমি তাকে স্ত্রীর মর্যাদা দেবো? তোমার বাবা যদি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মল্লিকাকে যদি তোমার ভারী বোঝা বলে মনে হয়, মাস্টারমশাই, আমার এই জীবনের সঙ্গে আর একটা জীবনকে জড়িয়ে আমি জীবনের সার্থকতা খুঁজে পেতে চাই। তাহলে আর দেরি নয়। লখনৌ পুরোহিত, এসবের ঊর্ধ্বে তোমাদের এই পবিত্র ভালোবাসা, আর সেই ভালোবাসাকে সার্থক করে গড়ে তুলতেই
ভোরের নীল আকাশকে সাক্ষী রেখে আমি আমার মল্লিকাকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা বাবা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, আমি ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, সৎভাবে। কিন্তু এই সৎ শব্দটা আমি উচ্চারণ করবো না, ওটা শুধু অভিধানের পাতাতেই সমাব অর্জন করে, বাস্তবে ওটা আর কোনো মূল্য নেই। বাবুজি, কে? এ কি পড়া? হ্যাঁ, আপনার কাছে এলাম বাবুজি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার লক্ষ্মী ভালো হয়ে গেছে বাবুজি। ভালো হয়ে গেছে? সত্যি বলছো পড়া? তাই তো আপনার কাছে এলাম বাবুজি। আপনি দয়া না করলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যেত। তাই তুমি আমাকে ধন্যবাদ জানাতে এসেছো? ঠিক তাই। না না, চাই না তোমার ধন্যবাদ, তুমি এখান থেকে চলে যাও। কি বলছেন বাবুজি? ঠিকই বলছি, তুমি ভুল জায়গায় এসেছো। ধন্যবাদ পাওয়ার উপযুক্ত লোক আমি নই, আমি যে জেল খাটা দাগে আসামি। আমি অত শুধু জানি না বাবুজি, আমি জানি আপনি মানুষ নন, দেবতা। আমার মাথাটা মোচড় দিয়ে উঠলো, একটা অসহ্য যন্ত্রণায় আমার মাথাটা ঘুরে ঘুরে খাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। বাবুজি, আপনি হঠাৎ মুহূর্তে পড়েছে, হারিয়ে গেল। স্বপ্ন ঢুকলে কেঁদে উঠলো, চেপে ধরে ঘৃণায় আবর্জনায় নিক্ষেপ করলো। এ কি বাবুজি, আপনি কাঁদছেন? ওই না তো, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমার তো কোনো দুঃখ নেই। দুঃখ পেলে মানুষ বুঝি কাঁদে না? বুঝেছি বাবুজি। কি বুঝেছো? মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কাউকে বলা যায় না, আর শোয়াও যায় না। আপনার হয়তো। আশ্চর্য, সত্যি করে বলো তুমি কে? আমি একজন সামান্য রিক্সাওয়ালা বাবুজি। তুমি আমার মনের খবর জানলে কিভাবে? আমার অন্তরে অন্তঃস্থলে যে তীব্র হাহাকার লুকিয়ে আছে সে খবর তো কেউ জানে না, অথচ তুমি। আমাকে মাফ করুন বাবুজি, আমি না জেনেই কথাটা বলে ফেলেছি। আচ্ছা পরাণ, তুমি তো রিক্সায় করে প্রত্যেক দিন লোক নিয়ে যাও, তাদের সুখ দুঃখের খবর তুমি রাখো। আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমাকে পেটের চিন্তা করতে হয়। আচ্ছা, বিজ্ঞান তো অনেক কিছু আবিষ্কার করেছে, এমন কিছু একটা আবিষ্কার করতে পারে না সব মানুষের খিদের চেষ্টা বলে কিছুই থাকবে না। তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার কাছে আসবে না। আমার সঙ্গে সম্পর্ক রাখলে পুলিশ তোমাকে অকারণে হেনস্থা করবে। কি বলছেন বাবুজি? ঠিকই বলছি, আমি খারাপ হয়ে গেছি পরাণ। আমাকে এই নরকুণ্ডে পড়ে থাকতে হবে, আর তারপর পুলিশের গুলিতে আমার এই অভিশপ্ত জীবন একদিন শেষ হয়ে যাবে। কি বলছেন বাবুজি? এইভাবে নিজেকে শেষ করতে দেবেন না। একটু আগে বললেন আমি একটা জেলখাটা আসামি, কিন্তু এটাই তো আপনার আসল পরিচয় নয়। আপনার মনের মধ্যে স্নেহ মায়া মমতা এখনো আছে, তাই তো আমার চিকিৎসার জন্য আমি টাকা সেই দিন আমি বারবার এক কথা বলো না পরাণ, আমার শুনতে ভালো লাগে না। বাবুজি, রামধনুর রং আশার আলো দেখায় ঠিকই, কিন্তু এই হতভাগ্যর জীবন থেকে রামধনুর রং চিরতরে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তাই আমি আর নতুন করে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখে আমার সাজে না। কিন্তু না না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখান থেকে যাও, যাও পরাণ, তুমি এখান থেকে যাও। যাচ্ছি বাবুজি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া ঠিক নয়। তাতে যেমন
চোরকে প্রশ্রয় দেওয়া হয়, নিজের প্রতি অবিচার করা হয় বাবুজি। অবিচার না না আমি তো সব জেনে শুনে পরাণ দিচ্ছে বলা দাদার মুখে তুই ফিরে কথা শোন ভাই, তুই কথা শোন, আমাকে তুই মুক্তি দে, মুক্তি দে। মুক্তি? হ্যাঁ, আমি মুক্তি পেতে চাই। আমি তোকে কথা দিচ্ছি, কোনোদিন আর তোর সামনে এসে আমি দাঁড়াবো না। তাই নাকি? যাবে শুনে যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, যেখানে মানুষকে একটাই পরিচয়, সেখানে শুধু মানুষ। মুক্তি তুমি পাবে না। কেন রে ভাই? আমি তো তোর কোনোদিন সে কথা আপত্তি করিনি, তবে কেন তুই আমাকে আলো বাতাসের অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখেছিস? ওই সব কিছু আমার গোলমাল হয়ে যায়, নিশ্চিন্তে তলিয়ে যায়। দেখ দেখ, কদিন না ইঞ্জেকশন দেওয়ার পর আমি কত ভালো হয়ে আছি। ডাক্তারবাবু বলেছেন তোমার খুব কঠিন অসুখ, ওই ইঞ্জেকশন না নিলে ভালো হতে পারবে না দাদা, ভালো হতে পারবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি বলছি রে ভাই, আমার শরীরে কোনো অসুখ না। মাথা গরম করো না দাদা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ভাই, আমার রামচন্দ্র দাদা, লক্ষণ হয়ে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? বৌদিকে আমি অকালে হারিয়েছি। আমার দেবীর প্রতিমা, আর সেই দেবীর প্রতিমা বৌদি একদিন অ্যাক্সিডেন্টে মারা গেল। সেদিনে সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে আমি আর চোখের জল ধরে রাখতে পারি না দাদা। হ্যাঁ আমি এখন আমি বেশ বুঝতে পারছি তোর বৌদি তুই খুনি। এখনো তুই মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চাইছিস? তুই কি মানুষ? মানুষ বলকে এখনো তুই হাসতে পারছিস রে শয়তান? আমি যে হাসতেই শুনেছি, তুমি নিজেকে বুদ্ধিমান ভাবছো। কিন্তু না, এখন তো দেখতে পাচ্ছ এই বুদ্ধির দৌড়ে আমি তোমার থেকে কত দূরে গেলে। হাজার চেষ্টা করলেও তুমি আমাকে আর দেখতে পারবে না। এখন থেকে আমি শুধু হাসবো আর তুমি শুধু কাঁদবে। ও আসল স্বরূপ যদি জানতাম। এই অন্ধকার ঘরেই তোমাকে মুশকিল করে পড়তে হবে। তবে ভয় নাই, উপযুক্ত মর্যাদা দিয়ে না না, তুই আমাকে বাঁচতে দে ভাই।
আমাকে বাঁচতে দে, আমি তোকে বড় জোরে মিনতি করছি। ছি দাদা, হাজরাবো লোকে দেখে বলবে কি? হাজার হোক আমাকে সমাজে বাস করতে হয়, বড় দাদা হয়েছি। না না, তুমি আমাকে ছোট করো না দাদা, আমাকে ছোট করো না। চলো বাড়ি চলো, অম্লান এখনই ইঞ্জেকশন নিয়ে এলো বলে। দাঁড়িয়ে দেখছো কি অম্লান? দেখছো না পাগলটা আবল তাবল বকতে শুরু করেছে? ওরে ওরে না, ওরে না, আমাকে বাঁচতে দে, আমি তোকে পায়ে ধরে মিনতি করছি। বাজবে বাজবে, আমি যে তোমার বাঁচার ব্যবস্থাই করছি। আরে বাবা, হাজার হলো দাদা বলে পূজনীয়। আমি কি তোমাকে মেরে ফেলতে পারি? চলে চলে আমি দেব না, নেব না ইঞ্জেকশন, আমি এই পাপুর থেকে চলে যাব। চেষ্টা করলে কুকুরের মতো ওরে ভাই, তুই দেখতে পাচ্ছিস না? আমাকে কিছু তুই বলবি না? জামাই বাবুর আর কিছু বলার নেই, যা বলার আমি করবো, না বলার আমি করবো। শরীর চলে গেল, তবে কি তবে কি না না না, ঠিক বলেছে। আমরা সবাই পাগল। কি ব্যাপার বলো তোমরা? ইঞ্জেকশনে ধূর পেয়ে যাওয়ার পরে সবাই মানুষের মতো আচরণ করছে। আমাকে পাগল বলে কিছুই মনে হচ্ছে না। আমি শুধু দেখতে দেখো, ও 2-1 মাসের মধ্যে পুরোপুরি পাগল। আপনার যা বলল থাকবে, কিন্তু আমি ভাবছি একটা অন্যরকম। নষ্ট হয়ে গেলে বাড়িতে আশ্রয় দিয়েছে পুত্রবধূ হিসাবে। হ্যাঁ, আশ্রয় দিয়েছে ঠিকই, তবে পুত্রবধূ হিসাবে নয়। আমি যে ছক কষেছি, সাপ মরবে। কিরকম কিরকম? আরে আমার প্ল্যান প্রোগ্রাম করতে তোমাকে এগিয়ে আসতে হবে। এসো এসো এসো, আসামে অনেক আছে। কথা শুনতে হবে বইবে, নিশ্চয়ই কথা শুনতে হবে। এই
সঙ্গে আমাকে লক্ষ্য দিয়ে যাবে কারণ দয়ার উপর নির্ভর করে আমি বাঁচব না বাঁচতেও চাই না আপনারা ভাবছেন আমি তো তাই না ব্যাপারটা কি বলেছো বনের বাঘেরা অনেক ভালো তারা ভরা পেটে আর খায় না আমি ছাড়া ভালো থাকতে চাইলেও আমাকে ভালো থাকতে চাই না না না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না রাখহরিদা। তুমি বুঝতে পারছো না বৌদিমণি? আমি সবই বুঝতে পারছি। আচ্ছা রাখহরিদা, মেয়েদের কাজ তুমি করবে কেন? পারে, আমি তো এতদিন করে এসেছি। তাই বলে তুমি এখনো করবে আর আমি বসে বসে খাবো? না না, তা হয় না রাখহরিদা। কিন্তু বাইরের সব কাজ করবে তুমি আর ঘরের সব কাজ করব আমি। মেয়েদের কাজ মেয়েদেরকেই তো করতে হয়। কি কথা বলছো না কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো? বলো না রাখহরিদা, তুমি কি আমার উপর সত্যিই রাগ করেছো? তোমার ওপর কি আমি রাগ করতে পারি বৌদিমণি? তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেন? এই কদিনে সংসারটাকে তুমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দাদাও খুব ভাগ্যবান, তাই না? তাই তোমাকে স্ত্রী রূপে পেয়েছে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না রাখহরিদা? ভালোবাসবো না? তুমি যে আমার কতখানি আদরের বৌদিমণি। না 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 না, আমি চাকর, এসব কথা আমার সাজে না। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও বৌদিমণি, তুমি সুখী হও। আমার যে ভীষণ ভয় করছে রাখহরিদা। ভয়কে জয় করতে শেখো বৌদিমণি। নইলে এই সংসারে আলোচনার মতো তোমাকে অকালে হারিয়ে যেতে হবে। সেই হতভাগিনী এই সংসারের জন্য নিজেকে বিশ্বাস করে দিয়েছিল, বিনিময়ে কিছুই পাইনি। তুমি কার কথা বলছো রাখহরিদা? তুমি যে দেয়ালে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিন্তু মায়ের ছবি। গিরিমাকে আমি কোনদিন মুখ লুকিয়ে কাঁদতে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। তারপর এক দুর্যোগের রাতে, না না সে কথা আমি বলতে পারবো না। বৌদিমণি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। রাখহরিদা তুমি জানতে চেও না, আর কিছুই জানতে চেও না। দাদাকে আমি এত ছোটবেলা থেকে মানুষ করেছি, আমার অবচেতন মনে আমি তার মাথায় হাত দিয়ে যে কঠিন শপথ করেছি, আমার জীবন থাকতে আমি সে শপথ ভাঙতে পারবো না বৌদিমণি, কিছুতেই না। রাখহরিদা আমার রক্তে বাচ্চা সন্তানকে আমি অনেকদিন আগেই জমির মুখে তুলে দিয়েছি। কবে বলবো দাদাও আমার সন্তানের শূন্য আসনে বসিয়েছি, আমি নিজেই জানি। আমি জানি আমার দাদাবুর কোনো ক্ষতি হলে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। রাখহরিদা, পৃথিবীর সব মানুষই কেন রাখহরিদার মতন সহজ সরল হয় না? কেন মানুষ মানুষকে অকারণে দুঃখ দেয়? মল্লিকা, মল্লিকা, আসবো না, আসবো না কিরে মা? কতদিন তোর ওই মুখখানা আমি দেখিনি। বাবা, হ্যাঁ, কতদিন তোকে দেখার জন্য তাই আজ সব কাজ ছেড়ে ছুটে এলাম। ভালো করেছো, তুমি খুব ভালো করেছো বাবা। কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি রে মা। আমি খুব ভালো আছি। দাদা কেমন আছে? সে হতে পারাটার কথা আর বলিস না। কদিন ধরেই দেখছি রাত্রে বাড়ি খাওয়া করে খায় না, কি যেন একটা চিন্তা করে। জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। সে কি দাদা? শুনেছি ওদের কারখানায় নাকি গন্ডগোল চলেছে। দাদাকে বেশি চিন্তা করতে বারণ করো বাবা। আরে আদর্শ কোথায়? সে একজন পাশের বাড়ির একজনকে নিয়ে ডাক্তারখানায় গেছে। তারপর তোর শ্বশুরমশাই তোকে খুব ভালোবাসেন তো? হ্যাঁ, আমার শ্বশুরমশাই আমাকে খুব স্নেহ করে বাবা। যাক, আমি নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম
সাহস তো কম না। এখানে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি বেশ খাসা বুদ্ধি কাটিয়েছে তো। তোমার মেয়ের বাড়ি নয়, পরিতোষ মজুমদারের বাড়ি। আমি জানি, কিন্তু আপনার ছেলের সঙ্গে যখন মল্লিকার বিয়ে হয়েছে, আমি ওকে পুত্রবধূ বলে স্বীকারই করি। চুপ! কে চায়? কে চায় তোমার মুখে বাবা ডাক শুনতে? ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এই মশাই, মল্লিকাকে আপনি আর একবার ওই সম্বোধন করলে জুতো মেরে তোমার মুখ আমি ফাটিয়ে দেবো। কি বললে? পরিতোষ মজুমদার পথের কুকুরকে কোনোদিনই মাথায় তুলবে না। আপনি আমাকে চাবুকটা আমার পিঠটাকে যে ক্ষত বিক্ষত করে দিচ্ছে রে মা। তাই এই জীবনে বোধ হয় আমি আর শান্তি পাবো না, শান্তি পাবো না। খবরদার, তুমি ওকে স্পর্শ করবে না। না না, আমাকে তুই স্পর্শ করিস না রে মা। মেয়েকে দেখতে বাবা এসেছে আদর আপ্যায়ন করবে তা নয়। পাখা নিয়েছে বাবাকে বাতাস করবে। আমার কিছু বলছেন? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আমরা না না, আপনাদের আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হঠাৎ আমার মাথাটা ঘুরে গিয়েছিল। যাও বাবা যাও, তুমি চলে যাও, আর কখনো এখানে এসো না। তোমার এই অপমান আমি সহ্য করতে পারছি না বাবা, আমি সহ্য করতে পারছি না। যাচ্ছি মা, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। আর কোনোদিন তোদের এখানে আসবো না। বাবা জানি তোকে দেখার জন্য হৃদয়টা আমার হাহাকার করে কাঁদবে। শত কাজের মধ্যে তোর ওই অসহায় করুণ মুখটা দেখার জন্য আমার হৃদয়ের মানুষ বারবার ভেসে উঠবে। তখন আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেব, ওরে মা, ওই পথের কুকুরকে বোঝাই না। বাবা বাবা অট্টলেখায় নয় রে বাবা ধনির সুউচ্চ অট্টলেখায় নয়। তোমাকে হারাতে গিয়ে তুমি নিজে হেরে গেলে ইস্তর মাস্টার। বোঝা উচিত ছিল ভুল
ফল ধরে, সেই ফল সবার জন্য নয়। ছি 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 ছি। আরে তুমি কি গো ভাগ্নে বুয়া, তুমি এখনো কাঁদছো? তোমার এই সুন্দর মুখে চোখের জল একদম। আহারে, তোমার দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। চলো ভাগ্নে, আজ তুমি যদি আমার স্ত্রী হত, ছি ছি ছি, কি ভাবছি। তবে তুমি চিন্তা করো না ভাগ্নে বউ, এই নরক যন্ত্রণা আমি তোমাকে আর বেশি দিন ভোগ করতে দেবো না। আরে বাবা, হাজার হলেও আমি তোমার মামা শ্বশুর। হ্যাঁ, তুমি না বললো আমার তো তোমার প্রতি একটা কর্তব্য আছে নাকি? বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এরা সবাই আমার কাছ থেকে কে কি চায়। মানুষের চাওয়ার শেষ নেই মল্লিকা, সেই জন্য মানুষের দুঃখেরও শেষ নেই। তুমি কি ব্যাপার, আমাকে দেখো হঠাৎ ভূত দেখার মতন চমকে উঠলে যে? না মানে, তুমি ডাক্তারখানা থেকে কখন ফিরলে? এইমাত্র ফিরছি। জানো মল্লিকা, হরি কাকার অসুখটা বড়ই কঠিন। কি অসুখ? ডাক্তারবাবু তো ক্যান্সারের আশঙ্কা দিচ্ছে। আজ বিকেলেই রিপোর্ট পাওয়া যাবে, দেখি কি করা যায়। সে কি? হ্যাঁ গো, ক্যান্সার হলে তো মানুষ নাকি বাঁচে না। তা ঠিকই, কিন্তু প্রথম স্টেজে রোগ ধরা পড়লে আর ঠিকঠাক চিকিৎসা করালে সেরেও যায়। হরি কাকার ছেলেকে টেলিগ্রাম পাঠিয়েছি, দেখি কি করা যায়। আচ্ছা, আমার যদি ক্যান্সার হয়? কি সব আবল তাবল কথা বলছো মল্লিকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বেশি দিন বাঁচবো না গো মল্লিকা। ক্যান্সারের মতন একটা ভয়ঙ্কর রোগ আমার দেহে বাসা বেঁধে আমাকে একদিন শেষ করে দেবে গো। না মল্লিকা, আমি তোমাকে শেষ হতে দেবো না। জীবনের শুরুতেই অজানা ভয়কে ভুকে নিয়ে তুমি মন খারাপ করো না। আমি তোমার স্বামী, আমার উপরে তুমি বিশ্বাস রেখো। স্বামী? কাল সকালের ফ্লাইটেই আমাকে বম্বে যেতে হবে। বম্বে কেন? ওখানে আমাদের কারখানায় নাকি গন্ডগোল দেখা দিয়েছে। বাবা বললেন আমার একবার যাওয়া ভীষণ দরকার। তাছাড়া ওখানকার শ্রমিকেরা আলাদাভাবে আমাকে চিঠি পাঠিয়েছে। কথা বলছো না কেন? মন খারাপ হয়ে গেল যে? আরে, আমি তো 7 দিন পরেই ফিরে আসবো। 7 দিন? দেখতে দেখতে কেটে যাবে। মন খারাপ করো না। আরে, তাছাড়া তুমি তো বলেছো বাবা তোমাকে খুব স্নেহ করেন। জানো মল্লিকা, বম্বে থেকে ফিরে আমি তোমাকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাবো। বাবুকে সবকিছু জানিয়ে আর মাস্টার বাবুর নির্দেশ না পেলে আমি কারেন্ট নিতে কি অয়ন ভাই তুমি? হ্যাঁ, আমি শ্রীযুক্ত অয়ন কুমার। আমার নামের আগে শ্রী ছিল না, এখন আমার। কি তুমি মদ খাচ্ছ? এ মদ তুমি খেও না। জ্বালা, আমার এই বুকটার বড় জ্বালা। অয়ন ভাই, একটা নিবারণ বুকে নিয়ে বেড়াতে হচ্ছে, পারছি না,
চয়ন ভাই, ঈশ্বর মাস্টারের ছেলে হয়ে এই যে আমি নিজের চক্ষু বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে না, সর্বগ্রাসী আগুনকে বিশ্বাস করো না। সুখের ঘর পোড়াতে যেমন ওর জুড়ি নেই, যেমন আমি পুড়ছে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। চয়ন ভাই তুমি আকাশে উঠেছিল পূর্ণিমার সেও শীতল চাঁদ, নিষ্ঠুর আউ তাকে সহ্য করতে পারল না, গ্রাস করে ফেললে। দেখছো না রাহুর দু কসবে কেমন রক্ত গড়িয়ে পড়ছে, এখনো তবুও আশা মেটেনি। তুমি কি বলছো চয়ন ভাই? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দোহাই তোমার, এ বিষ আর তুমি খেও না। খাবো না? কেন খাবে? ঈশ্বর মাস্টারের ছেলে তুমি, অন্যের যা সাজে তোমার তা সাজে না। সাজে না? ঈশ্বর মাস্টারের স্বপ্নের প্রতীক তুমি, নিজেকে শেষ করে দিও না। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমার আর ফেরার কোনো উপায় নেই। কেন উপায় নেই? মনে করে দেখো, আদর্শবাদী শিক্ষকের ছেলে তুমি, সারা জীবন ন্যায় নীতি আর আদর্শ বুকে নিয়ে। চুপ করো, আমি সহ্য করতে পারছি না। এসব কথা আমার সামনে বলো না। সততার বেড়ি পায়ে পড়ে ন্যায়ের স্বপ্ন বুকে নিয়ে আদর্শের পথ ধরেই তো আমি হাঁটতে চেয়েছিলাম, কিন্তু দু পায়ে মারিয়ে ওরা আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো আমি ঈশ্বর মাস্টারের মুখোমুখি দাঁড়াতে চাই। আমি জিজ্ঞেস করব, কেন সে ন্যায় নীতি আদর্শের মন্ত্রে দীক্ষা দিয়েছিল? সে কি জানে না অমানুষ না হলে অমানুষের বিরুদ্ধে লড়াই করা যায় না? এসব তুমি কি আবল তাবল বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি শান্ত হও। শান্ত? স্টার মাস্টারের শিক্ষা এ যুগে মূল্যহীন। পালিয়ে যাও। নিজেকে যদি বাঁচাতে চাও পালিয়ে যাও। স্টার মাস্টারের শিক্ষা বুকে আঁকড়ে ধরে পড়ে থাকলে তোমাকে অনেক কিছু হারাতে হবে। জানো আমার সততার মূল্য দিতে কারখানা থেকে আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করেছে। বলো, কি জবাব দেবে তোমাদের ওই স্টার মাস্টার? তাই বলে তুমি এভাবে তুমি ভেঙে পড়ো না। সত্যের প্রতি তুমি আস্থা রাখো, দেখবে একদিন তোমার জীবনে সব যন্ত্রণা দূর হয়ে যাবে। তখন যে মনে শান্তি পাবে, তার চেয়ে বড় শান্তি আর কিচ্ছু হবে না। এ কি তোমার কথা? হ্যাঁ, আমি মাস্টার বাবুর কাছ থেকে শিখেছি। এ মিথ্যে। একমাত্র আমার অবসান ঘটাতে পারে এই মহাঔষধি। তাই তো আমি মদ খেয়ে না, আমি আর তোমাকে মদ খেতে দেবো না। ছেড়ে দাও। না, আমি আর তোমাকে নরকগামী হতে দেবো না। নরক? স্বর্গ তো অনেক দূরে, নরক তো অনেক কাছে। তাই তো নরকের রাজা হয়ে মুঠো মুঠো টাকা রোজগার করে স্টার মাস্টারের মুখের উপর ছুড়ে দিয়ে বলবো, তোমার শিক্ষা আমাকে এতদিন মানুষ হতে দেয়নি। দেখো, ভালো করে চেয়ে দেখো, আমার শিক্ষায় আমি আজ সত্যকারের মানুষ হয়েছি। ভাই, এসব তুমি মুখে এনো না। সত্যের উজ্জ্বল দীপশিখাকে তুমি অসহ্য। আমার মাথাটায় আগুন জ্বলছে। দাও আমার মদের বোতল দাও। না। কি দেবে না? কি দাও কি না? এ বিষ তুমি আর খেও না। বিরক্ত করে না, সরে যাও আমার সামনে থেকে। একই এখনো দাঁড়িয়ে আছো যে, যাবে কি না? না, যাবো না। বুঝো মজা।
পারবি না, কোনো পরীক্ষাতে তুই আমাকে সন্তুষ্ট করতে পারবি না রে কুলাঙ্গার। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। পরাজয়, ঈশ্বর মাস্টারের আজ চরম পরাজয়। আমার হয়ে গেল বাবা। আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই, তুই আমার ছেলে নস। আমার ছেলে হলে এত বড় অন্যায় কাজ তুই কিছুতেই করতে পারতিস না। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। না না মাস্টার মশাই, অয়ন ভাইকে তুমি এত বড় শাস্তি দেবেন না। ও ছেলে মানুষ, একটা ভুল করেই ফেলেছে, এবার করার মতো ওকে ক্ষমা করে দিন। তুমি ওকে ক্ষমা করতে বলছো নাকি? মানুষও তো ভুল করে মাস্টার মশাই। এত বড় ভুলের কিছু নেই, ক্ষমা নেই, শাস্তিও তো পেতেই হবে। তবু এখন দাঁড়িয়ে আছিস কেন বাবা? তোর মুখে আমি বাবা না শুনতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো অয়ন নামে আমার যে ছেলেটা ছিল সে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা একটা কথা শোনো। শুনবো না। একটা অনুরোধ, আমাকে তুমি দিয়ে দিলাম। মাস্টার বাবু বেশ, চলেই যাচ্ছি। এই কুলাঙ্গার তোমার কাছে কোন সন্তানের পরিচয় নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবে না। তবে যাবার সময় একটা কথা বলে যাই বাবা, তোমার অয়ন সত্যকারের মানুষের মতন মানুষে বাঁচতে চেয়েছিল, কিন্তু এই গুন্ডার সমাজ তাকে মানুষ হতে দিলে না বাবা, মানুষ হতে দিলে না। অয়ন ভাই, জানি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। তুমি যদি পারো আমাকে ক্ষমা করো রহিম শেখ। তুমি আমার বাবাকে দেখো, আমার বাবাকে বুঝতে দিও না। আমি তো খারাপ হয়ে গেছি, আমি তো স্বপ্ন পড়িতে আমার ঠাই হলো না রহিম, আমার স্বপ্ন পড়িতে ঠাই হলো না। মাস্টার বাবু, এ আপনি কি করলেন? ইস গাছটার মূলোচ্ছেদ করলাম। মাস্টার বাবু, আমার মুখের দিকে তারা দিয়ে তুমি কি দেখছো রে? যাকে আমি এতটুকু থেকে মানুষ করেছি তাকে তাড়িয়ে দিয়েছি বলে ওর চোখে, আমার চোখে এতটুকু জলও ঝরেনি। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো রহিম, ওই হতভাগাটার জন্যে আমার চোখে মাস্টার বাবু, এতটুকু জলও নেই। আপনি তোমার লেগেছে তাই না রহিম? ইস, মাথাটা তো বেশ ফুলে উঠেছে। না না, আমার কিচ্ছু হয়নি। তুমি বিশ্বাস করো রহিম, সব কিছু যে এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি তো ভাবতেও পারিনি। তাই ওই হতভাগাটাকে ক্ষমা করলেও আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। মারো মারো রহিম, তোমার ওই হাত দুটো দিয়েই তুমি আমাকে মারো, আর বলো কেন কেন আমি ওই অবলজ্জ কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছিলাম,